মহা ধুমধাম করে কুণালের সঙ্গে বিয়ে হয় অর্পিতার। প্রথম প্রথম অর্পিতা শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে অসুবিধে হলেও কয়েক মাসের মধ্যেই ও পরিবারের সকলের মন জয় করে নেয়। সংসার বলতে বাড়িতে থাকেন কুণালের মা, বাবা আর ভাই। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই পার্বতী দেবী, কুণালের মা, নাতির মুখ দেখার জন্য অস্থির হয়ে পড়েন। যদিও নাতি হবে নাকি নাতনি সেটা তো ঈশ্বরের হাতে, তবুও আশা ঘরে নাতি আসুক, বংশের প্রদীপ। তাই মাঝে মাঝেই পার্বতী দেবী অর্পিতাকে বলতেন, কি বৌমা, কবে নতুন অতিথি আসছে আমাদের বাড়িতে? কিছু ভাবলে? আমাদের তো বয়স হচ্ছে, বেঁচে থাকতে থাকতে নাতির মুখ দেখে যেতে পারলে শান্তি পেতাম। অর্পিতার লজ্জা লাগতো কথাগুলো শুনে, তবুও মনে মনে আনন্দ লাগতো, কারণ তারও তো মা হওয়ার ইচ্ছে প্রবল। একদিন কুণাল অফিস থেকে ফিরে এসে অর্পিতাকে বলল, অফিসের কাজে দার্জিলিং যাব কয়েকদিনের জন্য, বুঝলে? সব ব্যবস্থা অফিস থেকেই করে দেবে, থাকা, খাওয়া, যাতায়াত সব। ভাবছি কোনোদিন তো দার্জিলিং যাওয়া হয়নি, কদিন বেশি থেকে আশপাশটা দেখে নেব। তুমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে দিও তো। কি হলো, তোমার মুখটা ওরকম ফ্যাকাশি হয়ে গেল কেন আমার যাওয়ার কথা শুনে? অর্পিতা বলল, তুমি একা যাবে, আমায় নিয়ে যাবে না? আমিও তো বিয়ের পরে কোথাও ঘুরতে যাইনি, সংসারের কাজে সারা দিন ব্যস্ত থাকি, আমার একটু ঘুরতে যেতে ইচ্ছে করে না বুঝি? এই বলে মুখ ভারী করে বসে পড়ল। কুণাল বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, কাল অফিসে যাই, দেখি তোমার যাওয়ার কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না। বুঝতেই তো পারছো অফিসের ব্যাপার, তবু দেখি চেষ্টা করে। পরের দিন কুণাল অফিস থেকে ফেরা মাত্র অর্পিতা ছুটে এসে বলল, কি গো, আমি যাব তো? কি বললো অফিসে? কুণাল বলল, দেখছি কি করা যায়। অর্পিতা বলল, এখনো দেখছি বলছো? আমি যাব কিন্তু, আর তা না হলে তোমাকেও যেতে দেব না। কুণাল বলল, আচ্ছা ঠিক আছে, যাবে। তোমাকে একটু রাগাচ্ছিলাম, যাবে। আমি অফিসে সব ঠিক করে এসেছি, আমার সোনামণিকে রেখে আমি কি যেতে পারি? তাহলে তো আমার একটুও কাজে মন বসবে না। নির্দিষ্ট দিনে তারা দার্জিলিং রওনা দিল। খুব ভালোভাবে ঘুরে অবশেষে বাড়ি ফেরা। কয়েকদিন পর অর্পিতা একদিন রাত্রে কুণালকে বলল, তুমি আমাকে দার্জিলিং ঘুরতে নিয়ে গিয়ে একটা সারপ্রাইজ দিয়েছ, আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। কুণাল বলল, বলো বলো, কি সারপ্রাইজ? অর্পিতা বলল, আজ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম মায়ের সঙ্গে, তুমি বাবা হতে চলেছ। কুণাল বলল, দারুণ খবর, বলো তুমি কি চাও? তোমার আবার একটা উপহার পাওনা রইল, কিন্তু তুমি এখন থেকে খুব সাবধানে থাকবে আর খাওয়া দাওয়া ঠিক মতো করবে, মনে থাকবে তো? অর্পিতা বাচ্চা মেয়ের মতো ঘাড় নেড়ে বলল, মনে থাকবে। বেশ কয়েক মাস কেটে গেল। ডাক্তার বলেছেন 8 দিন 15 বাদে ডেলিভারি হয়ে যাবে। একদিন রাতে অর্পিতা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। কুণাল
তাড়াতাড়ি গাড়ি ডেকে অর্পিতাকে হাসপাতালে নিয়ে গেল। ওদের দুজনের সুন্দর একটা পুত্র সন্তান হলো। অপারেশন থিয়েটার থেকে ডাক্তারবাবু বেরিয়ে এসে বললেন, বেবি ভালো আছে, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, সরি। শুনে কুণালের হাত পা ঠান্ডা হয়ে গেল। চোখে যেন অন্ধকার দেখছে। ছেলে হওয়ার আনন্দটা নিমেষে কোথায় যেন হারিয়ে গেল। আত্মীয় স্বজন যারা ছিল তারা কুণালকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসলো। এখন কুণালের দিন রাত কাটতে চায় না। সব সময় মনের মধ্যে অর্পিতার সঙ্গে ওর কাটানো মুহূর্তগুলো ঘুরতে থাকে। মন ভীষণ খারাপ হয়ে যায়। তবে ছেলেটাকে দেখে মনের জোর পায়। ধীর ক্রমশ বড় হয়ে উঠতে থাকে। ওকে নিয়ে কুণালের সময় কেটে যায়, কিন্তু মনটা যেন ফাঁকা ফাঁকা লাগে। এইভাবে কয়েক বছর কেটে গেল। ধীর এখন বেশ বড় হয়ে উঠেছে। স্কুলের পড়াশোনা শেষ করেছে। কুণাল অফিস চলে গেলে ধীর ঠাকুমা দাদুর কাছে থাকে ঠিকই, কিন্তু ওনাদের বয়স হয়েছে। ধীরকে ওনারা আর সামলাতে পারেন না। একদিন কুণালের মা বললেন, কুণাল, অনেক দিন হয়ে গেল, তুই এবার একটা বিয়ে করে নে। আমাদের বয়স হচ্ছে, আমরা আর সামলাতে পারছি না। শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে যায়, কথা শুনতে চায় না। তুই অফিসে থাকিস, ওকে খেয়াল রাখার জন্য তুই বিয়ে করে নে। তোর মনটাও ভালো থাকবে। তোকে এইভাবে দেখতে আমাদের ভালো লাগে না। তুই রাজি থাকলে আলোর সাথে কথা বলবো। কুণাল বলল, আলোকে? পার্বতী দেবী বললেন, আলো আমার বান্ধবীর মেয়ে। ওর কোনো সন্তান হয়নি, আর স্বামী অসুস্থ হয়ে অনেক দিন আগেই মারা গেছে। খুব ভালো মেয়ে। কুণাল বলল, দেখো তুমি যেটা ভালো বোঝো। অবশেষে কুণাল আলোকে বিয়ে করল। আলোর সঙ্গে ধীরের সম্পর্ক বেশ ভালো, কিন্তু কাজের কথা বললেই ধীর রেগে যায়। আলো অনেকবার ধীরকে বলেছে একটা চাকরির ব্যবস্থা করার জন্য, কিন্তু ধীর কিছুতেই রাজি হয় না। কুণাল ও আলো ধীরকে নিয়ে চিন্তায় পড়ে গেল। শুধু আড্ডা দিয়ে বেড়ায়, কাজের কথা বললেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আলো চিন্তা করে কিভাবে ছেলেকে কাজের মধ্যে যুক্ত করবে। একদিন আলো রান্না করছে। ধীর এসে বলল, কি রান্না করছো মা? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আলো বলল, আলুর দম বানাচ্ছি, একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। ধীর বলল, দারুণ মা, দারুণ। তুমি হোম ডেলিভারি করতে পারো, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। দাও তো আমাকে একটু টিফিন বক্সে করে। আমার বন্ধুদের আজকে খাওয়াবো। ওরা রোজ আমাকে বলে তোর মায়ের হাতের রান্না খাবো। ওরা মেসে থাকে, মেসের রান্নাটা ওদের একদম ভালো লাগে না। আজ আমি ওদের তোমার হাতের রান্না আলুর দম খাওয়াবো। অর্পিতা একটা টিফিন বক্সে বেশ খানিকটা আলুর দম তুলে দিল। ধীর বন্ধুদের খাওয়াবে বলে চলে গেল। ধীরের এই হোম ডেলিভারি কথাটা আলোর মাথায় খেলে গেল। ভাবল, দারুণ বলেছে, এটাই করব। এদিকে আলোর হাতের রান্না করা আলুর দম খেয়ে ধীরের বন্ধুরা ধীরকে বলল, কিছু মনে করবি না,
তোকে একটা কথা বলি, তুই তোর মাকে বল না আমাদেরকে যদি একটু রান্না করে দেন তাহলে খুব ভালো হয়। ধীর শুনে বলল, কেন নয়, আমি মাকে আজই বলবো। শুনে আলো বলল, দেখ বাবা, আমি সংসারের কাজ করে একা হাতে কি আর পারবো? তুই যদি একটু সাহায্য করিস তাহলে করতে পারি। ধীর বলল, হ্যাঁ মা, তোমাকে একা করতে হবে না, আমি তোমাকে সাহায্য করব। প্রথম প্রথম মেসের দু একজন ধীরের বন্ধু খাবারের অর্ডার দিতে লাগলো। রান্না এত সুন্দর হওয়ার জন্য আশেপাশের পরিচিত অপরিচিত অনেকেই অর্ডার দিতে লাগলো। এইভাবে ওদের ব্যবসা ক্রমশ বাড়তে লাগলো। এখন আর আলো নিজের হাতে রান্না করে না, ওরা রান্না করার জন্য লোক রেখে দিয়েছে, আর ধীর ব্যবসা দেখাশোনা করে। ধীরের এখন আর সময় নেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারার, গল্প করার। তাই দেখে আলো আর কুণাল নিশ্চিন্ত। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।